নীলা, তুই আবার আমার ঘরে চলে এসেছিস। তোকে কতবার নিষেধ করেছি আমি যে আমার ঘরে তুই ঢুকবি না। তোকে আমার একদম দেখতে ইচ্ছা করে না, সেটা কি তুই জানিস না? আপা, তুমি কেন আমার সাথে এমন করো? আমি তো জাস্ট এমনিতেই এসেছিলাম। তুমি আমার বড় আপা, তোমার ঘরে কি আমি আসতে পারি না বলো? তুমি কেন আমাকে এত অপছন্দ করো? তোকে কেন পছন্দ করি না সেটা কি তুই জানিস না? যদি তুই আমার নিজের বোন হতি তাহলে হয়তো পছন্দ করতাম, কিন্তু তোকে তো মা বাবা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছে। তুই আমার নিজের কেউ না, তাই দেখতে ইচ্ছা করে না তোকে। আপা, তুমি এভাবে বলছো কেন? যতই মা বাবা আমাকে রাস্তা থেকে নিয়ে আসুক, তারা তো কখনো এটা আমাকে বুঝতে দেয়নি। আমিও সবসময় তোমার বোন হয়েই থেকেছি। তোমাকেও যা দিয়েছে সেটা আমাকেও দিয়েছে। আমিও তো তোমাদের আমার পরিবার মনে করি। তাহলে তুমি কেন আমাকে দূরে সরিয়ে দাও? চুপ কর তো। তোর এসব কথা আমার একদম শুনতে ইচ্ছা করে না। তোকে আমি বোন বলে মনেই করি না। যে কাউকে বাড়িতে নিয়ে আসলেই কি সে আমার বোন হয়ে যাবে? এভাবেই রিমি তার বোনকে অপমান করতে থাকে। এমন সময় সেখানে রিমি আর নীলার মা চলে আসে। কি হচ্ছে কি এসব রিমি? তোকে আমি কতবার বলেছি নীলাকে তুই এভাবে কিছু বলবি না। ও আমার মেয়ে, পেট থেকে জন্ম না দিলে কি মা হওয়া যায় না নাকি? তুই ছোটবেলা থেকে ওর সাথে খারাপ ব্যবহার করছিস। তখন সেভাবে কিছু বলিনি, ভেবেছিলাম বড় হলে ঠিক হবে, কিন্তু এখন তো আরো বেশি খারাপ ব্যবহার করছিস ওর সাথে। তো কি করব মা? ওকে কি আমি এখন সব সময় আদর করব? ওকে আমার ছোটবেলা থেকেই পছন্দ ছিল না, আর এখনো আমি পছন্দ করি না। আর জীবনে কখনো নীলাকে আমি বোন বলে মানতে পারবো না। দিন দিন তোর এমন আচরণ বেড়েই চলেছে। আজ তোর বাবা আসলে সবকিছু বলবো। এত বড় মেয়েকে আর কিভাবে বোঝাবো? তুই তোর মতো থাক। চল মা নীলা, এ ঘরে তোর থাকতে হবে না। এই বলে রেহানা বেগম নীলাকে নিয়ে চলে যায়। এমন ভাবে সবসময় রিমি নীলার সাথে খারাপ আচরণ করত। সে তার বোন বলে নীলাকে মানতে চায় না। তার মা বাবা অনেক করে বোঝালেও রিমি কিছুতেই বুঝতে চায় না। এমন ভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়। রিমি, তোকে কালকে পাত্রপক্ষ দেখতে আসবে। তুই রেডি থাকিস কেমন? কালকে সারাদিন বাড়িতেই থাকতে হবে। সত্যি মা? আপাকে কালকে দেখতে আসবে? আমার তো খুব আনন্দ হচ্ছে। আপার বিয়েতে আমি অনেক সাজবো, অনেক মজা হবে। শোন, তুই এত আনন্দ পাস না। কালকে আমাকে দেখতে আসবে, তুই যেন কিছুতেই তাদের সামনে আসবি না। তোকে আমি বোন বলে তাদের সামনে পরিচয় করিয়ে দিতে চাই না। আর মা, এই কথাটা তোমাকে রাখতেই হবে, না হলে কিন্তু আমি কালকে কারো সামনে যাব না। তুই সবকিছুতে এমন করিস কেন রিমি? নীলা তোর ছোট বোন, আর ও তাদের সামনে কেন যাবে না? এটা কেমন কথা বল? বড় বোনের আনন্দের সময় তো ছোট বোন একটু মজা করবেই। আমার তো বিয়ে হচ্ছে না মা। যেদিন বিয়ে হবে সেদিনও মজা করবে, কিন্তু কারো কাছে আমি ওর পরিচয় দিতে চাই না। আর এটাই আমার শেষ কথা। ঠিক আছে আপা, তুমি চিন্তা করো না। আমি কারো সামনে যাব না, আর কাউকে বলবোও না আমি তোমার কি হই। সব সময় আমি চাই তুমি ভালো থাকো। এই বলে রিমি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন সকালে পাত্রপক্ষ রিমিকে দেখতে আসে, আর তাদের রিমিকে খুব পছন্দ হয়। বাহ, আপনার মেয়ে তো খুব সুন্দরী। আমার ছেলের জন্য এমন মেয়েই খুঁজছিলাম। তোদেরও নিশ্চয়ই পছন্দ হয়েছে, তাই না রে? এভাবেই তারা কথা বলছিল। এমন সময় মিনা বেগমের ছোট ছেলে রিমিদের বাড়িটা একটু ঘুরে দেখার জন্য বাইরে যায়। এ কি, এই ছেলেটা তো এদিকেই আসছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, যদি এসে আমাকে দেখে, আমি তখন কি বলবো? আর সত্যিটা বললে তো আপা খুব রেগে যাবে। না না, এটা হতে দেওয়া যাবে না। আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। এই বলে নীলা সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়, কিন্তু রাহুল তাকে দূর থেকে দেখে ফেলে। আচ্ছা আন্টি, আপনাদের বাড়িতে একটা মেয়েকে দেখলাম। সে কি হয় আপনাদের? আমাকে দেখে কেন জানি পালিয়ে গেল। ওহ, তুমি মনে হয় নীলাকে দেখেছ। ও আমার ছোট মেয়ে নীলা। লজ্জা পেয়ে হয়তো ঘরে চলে গেছে। তাই নাকি? আপনার আর একটা মেয়েও আছে? তাহলে ওকে একটু ডাকেন, একটু দেখি। নিশ্চয়ই আপনার বড় মেয়ের মতোই সুন্দরী হবে। নিজের বোনের আনন্দের দিন আর সে থাকবে না, তাই কি কখনো হয়? ওকে এখানে নিয়ে আসেন, পরিচিত হই আমরা। এই কথা শুনে রেহানা বেগম নীলাকে ডাকে। এরপর নীলা সেখানে আসে। আপনার ছোট মেয়েও তো দেখছি বেশ সুন্দরী। ওকে খুব পছন্দ হয়েছে আমার। আমি নীলাকে আমার ছোট ছেলের বউ করতে চাই। তাহলে দুই বোন একই বাড়িতে থাকবে। তা আপনার কোনো আপত্তি নেই তো? এটা তো খুব ভালো হবে। আমার দুই মেয়ে একই বাড়িতে থাকবে, একই দিনে বিয়েও দিতে পারবো। এটা খুবই ভালো প্রস্তাব। আপনারা রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই।
এরপর মিনা বেগম তার ছোট ছেলের কাছে জিজ্ঞেস করে সে বিয়েতে রাজি কিনা। তখন রাহুল বলে সে রাজি। এই কথা শুনে সবাই খুশি হয়। এরপর বেশ কিছুদিনের মধ্যেই দুই বোনের একই দিনে বিয়ে হয় আর তারা শ্বশুরবাড়ি চলে যায়। আপা, তুমি আমাকেও কিছু কাজ করতে দাও। আমিও সবার জন্য কিছু বানাতে চাই। দুইজন মিলেমিশে কিছু রান্না করি, তাহলে সবাই খুব খুশি হবে। শোন, তোকে এমনিতেই আমার দেখতে ইচ্ছা করে না, আবার বলছিস দুইজনে একসাথে রান্না করতে। কখনোই না। তোর সাথে এক বাড়িতে থাকতে হবে সেটা আমি কল্পনাতেও ভাবিনি। কি করে যে বাকিটা জীবন কাটাবো তা বিধাতাই জানে। আপা, তুমি এভাবে কেন বলছো? আমি তো আর ইচ্ছা করে এমনটা করি নাই। তারা দুইজনকে পছন্দ করে এ বাড়ির বউ করে এনেছে। এতে তো আমার কোনো দোষ নেই। এসব আমাদের ভাগ্যে ছিল। তাই এখন অন্তত তুমি সব মেনে নাও। না রে, এত সহজ না। তুই ইচ্ছা করে এসব করেছিস। আমার সুখ দেখে সহ্য করতে না পেরে নিজে রাহুলের সামনে এসে দেখিয়েছিস যেন তোকে তার পছন্দ হয়। যদি সামনে না আসতি তাহলে তো এমনটা হতোই না। যাই হোক, এবার এখান থেকে তুই যা, আমি সবাইকে খাবার খেতে দেব। এরপর রিমি সবার জন্য খাবার নিয়ে ড্রয়িং রুমে যায়। বাহ বড় বৌমা, তোমার রান্নাটা তো খুব ভালো হয়েছে। তুমি কি এসব নিজেই রান্না করেছো নাকি দুই বোন মিলেই এত কিছু করেছো? না মা, আমি একাই সবকিছু রান্না করেছি। নীলা কোথায় সেটাই আমি জানি না। আমার খুব ইচ্ছা ছিল নিজে রান্না করে সবাইকে খাওয়াবো, তাই সকাল করে ঘুম থেকে উঠে রান্না করেছি। ও, আমি ভাবলাম দুজনে মিলেই হয়তো রান্না করেছো। তোমার রান্না খুব ভালো লাগলো আমার। কিন্তু তোমার বোনকেও বলবে এমন রান্না করতে, একটু তোমার মতো সংসারী হতে, কেমন? ঠিক আছে মা, আমি বলবো। তারপর ও কি করবে সেটা ওর বিষয়। নিন মা, আপনারা খেয়ে নিন। এরপর তারা সবাই খাবার খায়। এমনভাবে রিমি নীলার নামে মিথ্যা কথা বলে। অন্যদিকে এইসব কথা নীলা আড়াল থেকে শুনে ফেলে। আপা, তুমি কেন আমার সাথে এখনো এমন করছো? এটা তো আমাদের মায়ের বাড়ি নয়, এটা শ্বশুর বাড়ি। এখানে এমন করলে তো সবাই আমাকে ভুল বুঝবে। কেন এমন করছো তুমি? শুধু মা বাবা আমাকে রাস্তা থেকে নিয়ে এসেছিল বলে এভাবে সবসময় অপমান করবে আমাকে? একটু আমার উপর তুমি দয়া করো আপা। এসব বলে নীলা কান্না করতে থাকে। এমনভাবে রিমি সবসময় নীলার সাথে খারাপ আচরণ করত। রিমি মিথ্যা কথা বলে তার শাশুড়িকে দিয়ে নীলাকে অপমান করাতো। এমনভাবেই দিন কাটতে থাকে। বেশ কিছুদিন পর একদিন শাশুড়ির মন পেতে হলে এসব কাজ আমাকে করতেই হবে। ওই কুড়িয়ে পাওয়া মেয়ে নাকি আমার বোন। ওকে তো আমার দেখতে ইচ্ছা করে না। বিধাতা যে কি কারণে সবসময় ওকে আমার সাথেই রেখেছে কে জানে। অসহ্য মেয়ে একটা। আহ রিমির চিৎকার শুনে নীলা আর মিনা বেগম তাড়াতাড়ি করে রান্নাঘরে আসে। কি হয়েছে আপা, তুমি এভাবে চিৎকার করলে কেন? হ্যাঁ বৌমা, কি হলো তোমার? কোনো ভূত দেখেছো নাকি? এভাবে চিৎকার করে উঠলে কেন? মা, দেখেন না, আমি বাসন ধুচ্ছিলাম। হঠাৎ একটা কাচের টুকরোতে লেগে আমার হাতটা কেটে গেল। খুব জ্বালা করছে মা, কত রক্ত বের হচ্ছে দেখেন। মিনা বেগম রিমির হাতের দিকে তাকালো। সে দেখে রিমির হাতটা অনেকটা কেটে রক্ত বের হচ্ছে, তাই তার খুব মায়া হয়। এরপর নীলা প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য রান্নাঘর থেকে যেতে নিল। কোথায় যাচ্ছ তুমি? এই সব তোমার জন্যই হয়েছে। রিমি সব সময় কাজ করে আর তুমি শুধু আরাম করো। আজ থেকে তা আর হবে না। এখন থেকে তুমি এই বাড়ির সব কাজ করবে আর আমার বড় বৌমা শুধু রান্না করবে। এছাড়া আর কোনো কাজ করবে না, বুঝেছো? এই কথা শুনে রিমি খুব খুশি হয়। এরপর থেকে সে আর কোনো কাজই করতো না, সারাদিন শুধু আরাম করে কাটাতো। আর নীলা একাই বাড়ির সমস্ত কাজের দায়িত্ব কাঁধে তুলে নিল। সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন কাজ করত। তবুও যদি কখনো ভুল করে কোনো কাজ করতে দেরি হয়ে যেত, তখন তার শাশুড়ি তাকে খুব বকাঝকা করত। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। একদিন নীলার বড় বোন রিমি তার শাশুড়ির সাথে বসে আরাম করে গল্প করছিল, আর পাশে নীলা ঘর ঝাড়ু দিচ্ছিল। এমন সময় হঠাৎ করে নীলা মাথা ঘুরে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে মিনা বেগম খুব ঘাবড়ে গেল। কি হলো ছোট বৌমা তোমার? ওঠো, এভাবে মাটিতে পড়ে গেলে কেন? চোখ খোলো বৌমা। রাহুল, রাহুল, তাড়াতাড়ি এদিকে আয়। ছোট বৌমা অজ্ঞান হয়ে গেছে। এরপর সেখানে রাহুল আসে আর তাড়াতাড়ি করে নীলাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার নীলাকে দেখে বলে নীলা প্রেগনেন্ট এবং অতিরিক্ত কাজের চাপে সে হয়তো অজ্ঞান হয়ে গেছে।
এমনভাবে ডাক্তার রাহুলকে সব বুঝিয়ে বলে। এই সবকিছু রাহুল শুনে তার মাকে ফোন করে সমস্ত কিছু জানায়। আর মিনা বেগম নীলা প্রেগনেন্ট শুনে খুব খুশি হয়। কিছুদিন পর নীলা সুস্থ হয়ে গেলে তাকে বাড়িতে নিয়ে আসে। নীলা বৌমা, আমি তোমাকে এতদিন অনেক বকাঝকা করেছি, কিন্তু আজ তুমি আমাকে যে সুসংবাদ দিয়েছ তা শুনে আমি অনেক খুশি। এ বাড়ির প্রথম উত্তরাধিকারী আনতে চলেছ তুমি। আজ থেকে তোমাকে অনেক সাবধানে থাকতে হবে, কেমন? কথা বলে মিনা বেগম স্নেহ ভরে তার বৌমা নীলাকে জড়িয়ে ধরলেন। তার চোখে তখন মায়া আর অনুতাপ স্পষ্ট। অন্যদিকে একটু দূরে দাঁড়িয়ে রিমি সবকিছু দেখছিল। এই দৃশ্যটা তার একদমই সহ্য হচ্ছিল না। তার ভেতরে ভেতরে রাগে আগুন জ্বলতে লাগলো, কিন্তু সে কিছু না বলে চুপচাপ নিজের ঘরে চলে গেল। এভাবেই কেটে গেল কয়েকটা দিন। এখন নীলা শাশুড়ির পাশে বসে আরাম করে, গল্প করে সময় কাটায়। আর বাড়ির সমস্ত কাজের দায়িত্ব এসে পড়ে রিমির ওপর। সারাদিন বাড়ির সব কাজ একাই সামলাতে হয় তাকে। এত কাজের চাপে ধীরে ধীরে রিমি বিরক্ত হতে শুরু করে। আমি এখন এই বাড়ির কাজের লোক হয়ে গেছি। সারাদিন একাই বাড়ির সব কাজ করতে হয়, আর ওইদিকে মহারানী সারাদিন বিশ্রাম নেয়। আমি কিছুতেই এসব মানব না। ও ছিল আমাদের বাড়ির কাজের লোক, আর এখানে এসে মহারানী হলো। আমাকে কিছু একটা করতেই হবে। ওকে আমি কিছুতেই এত সুখে থাকতে দেব না। এইসব বলে রিমি একটা বালতিতে সাবান পানি নিয়ে নীলার ঘরের সামনে যায়, আর সেটা সেখানে ফেলে দেয়। খুব শখ না এই বাড়ির মহারানী হওয়া? শুধু প্রেগনেন্ট হয়ে শাশুড়ির এত ভালোবাসা পাবি তুই, আর আমাকে এ বাড়ির কাজের লোক বানিয়ে ফেলবি। এইবার বুঝবি আমার সাথে এমন করার ফল কি হয়। ঘর থেকে বের হলেই পা পিছলে পড়ে সব শেষ হবে। এই বলে রিমি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রাহুল অফিসে যাওয়ার জন্য বের হলে সে পা পিছলে পড়ে যায়। আরে, তোমার কি হলো? এভাবে পড়ে গেলে কেন? খুব লেগেছে তাই না? বেশি লাগেনি নীলা, কিন্তু এখানে পানি ফেললো কে? যদি তুমি ঘর থেকে বের হতে, তাহলে তো সর্বনাশ হয়ে যেত। পানি তো কেউ ইচ্ছা করে ফেলেনি, হয়তো কোনোভাবে পানিটা পড়েছে। তুমি অফিসে যাও, আমি এটা পরিষ্কার করে দেব। আপা আর কতদিকে খেয়াল রাখবে বলো? তোমাকে আর পরিষ্কার করতে হবে না, আমি পরিষ্কার করে দিচ্ছি। তুমি ঘরে গিয়ে বসো। এরপর রাহুল পানি পরিষ্কার করতে থাকে, আর এসব দেখে রিমি অনেক রেগে যায়। আজও তুই বেঁচে গেলি, কিন্তু এরপর আর বাঁচবি না। তোর এত সুখ আমি কিছুতেই হতে দেব না। আমাকে কষ্ট দেওয়ার ফল তোকে পেতেই হবে। এমনভাবে রিমি নানা রকম কথা ভাবতে থাকে। কিছুদিন পর রিমিও প্রেগনেন্ট হয়, এবং সে তার শাশুড়িকে এই খবরটা জানায়। এই কথা শুনে মিনা বেগম খুব খুশি হয়ে যায়। তাই সে বাড়িতে একটা কাজের লোক রেখে দেয়, এবং তার দুই বৌমাকেই কাজ করতে নিষেধ করে। সবকিছু ঠিকঠাক চললেও রিমি খুশি ছিল না, কারণ সে চাইতো না তার সৎ বোন নীলা তার মতো সমান ভালোবাসা পাক। এমনভাবেই দিন কাটছিল। একদিন রিমি আর নীলার মা বাবা গাড়িতে করে তাদের দুই বোনকে দেখতে আসছিল। হঠাৎ করে অ্যাক্সিডেন্টে তার মা বাবা দুজনেই মারা যায়। এই ঘটনার পর রিমি আর নীলা দুই বোন অনেক কষ্ট পায়। এরপর এক সপ্তাহ কেটে যায়। একদিন কেউ বুঝতে পারে না এই নীলা কতটা অলক্ষণে। ও আসার পর থেকেই আমার জীবনে অশান্তি শুরু হয়েছে। প্রথমে মা বাবাকে নিজের দিকে টেনে নিয়ে আমাদের বাড়িতে জায়গা করে নিল। তারপর থেকেই আমার সুখ কেড়ে নিতে শুরু করলো। আজ আমার মা বাবাও নেই, সব ওর কারণেই হয়েছে। আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। এর শাস্তি তো ওকে পেতেই হবে। এই দুধটা যদি ও খায়, তাহলে ও আর ওর সন্তান দুজনেই শেষ হয়ে যাবে। তখন আমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না, সব শেষ হয়ে যাবে চিরতরে। এসব বলে রিমি দুধ নিয়ে রান্নাঘর থেকে বাইরে এলো, আর সে দেখে সেখানে রাহুল দাঁড়িয়ে আছে। রিমি তখন অনেক অবাক হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। এখানেই থামো তুমি ভাবি। তুমি এসব কি করতে যাচ্ছ? আমি সব দেখে নিয়েছি। এই দুধটা আমাকে দাও বলছি। নিজের বোনের সাথে এসব কি করতে যাচ্ছিলে তুমি? এইসব তুমি কি বলছো রাহুল? আমি কি করলাম? আমি তো শুধু নীলার জন্য দুধ নিয়ে যাচ্ছি, যেন এটা খেলে ওর ভালো লাগে। একদম মিথ্যা কথা বলবে না। আমি তো বলছি সব দেখে নিয়েছি আমি। তুমি আসলে নীলার কখনোই ভালো চাওনি, তাই জন্য এভাবে ওকে শেষ করে দিতে চাইবে? ছি ভাবি, ছি। রাহুলের চিৎকার শুনে সেখানে বাড়ির সবাই চলে আসে। কি হয়েছে রাহুল, এভাবে চিৎকার করছিস কেন? সকাল করে কি হলো এ বাড়িতে? মা, দেখো ভাবি কি করছিল। আমি প্রথম থেকেই দেখছি ভাবি তার ছোট বোনকে একদম পছন্দ করে না। তাকে বারবার আঘাত করার চেষ্টা করেছে।
আর আজ সে নীলাকে আর আমার সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল এই দুধে বিষ মিশিয়ে। না না মা, আমি কেন এসব করতে যাব? রাহুল, এসব কি বলছো? আমি আমার বোনকে খুব ভালোবাসি, আর এটা আমি করতে পারি না। তাই নাকি? তাহলে নাও, এই দুধটা তুমি খাও, তাহলে সবাই বুঝবে তুমি এতে কিছু মেশাওনি। এই বলে রাহুল দুধটা রিমির দিকে এগিয়ে দিল, কিন্তু রিমি সেটা খায় না, তাই সবাই সবকিছু বুঝে যায়। তুমি এতটা জঘন্য একটা কাজ করতে পারলে? নীলা যেমনই হোক, সে তো তোমার বোন, একটুও মায়া নেই তোমার? না না, যে বউ একটা না দুইটা মানুষকে মারতে চায়, সে বউকে আমি আর এ বাড়িতে রাখবো না। তুমি আজই এ বাড়ি থেকে চলে যাও, তোমার মতো বউ আমার দরকার নেই। না না মা, এমন করবেন না। আমি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই। মা বাবা মারা যাওয়ার পরপরই আমাদের বাড়িটা নিলাম হয়ে গেছে। এখন এই বাড়ি ছাড়া আমার যাওয়ার জায়গা নেই। আমি কথা দিচ্ছি, আর কখনো এমন করব না। আমাকে আপনি ক্ষমা করে দিন মা। এমনভাবেই রিমি ক্ষমা চাইতে থাকে, কিন্তু মিনা বেগম তাকে কিছুতেই ক্ষমা করে না। এরপর রিমির স্বামী আকাশ তার হয়ে ক্ষমা চায়, কিন্তু তবুও মিনা বেগম তার কথায় অটল থাকে। তাই বাধ্য হয়ে রিমিকে বাড়ি থেকে চলে যেতে হয়। তার কোনো যাওয়ার জায়গা না থাকায় সে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। ওগো, আমার আপা কোথায় গেল? ওর তো কোনো যাওয়ার জায়গা নেই। না জানি এই অবস্থায় কি করছে। ওকে ফিরিয়ে আনতে হবে। ওর জন্য আমার খুব খারাপ লাগছে। নীলা, তুমি ওই খারাপ মহিলার কথা বলছো, যে কিনা তোমাকে আর আমাদের সন্তানকে মারতে চাই? ওকে কি করে ক্ষমা করতে চাও তুমি? আপা যেমনই হোক, সে তো আমার বড় বোন। ওকে একবার ক্ষমা করা উচিত। আমি ছাড়া এই পৃথিবীতে আপার আর কেউ নেই। তুমি প্লিজ আমাকে যেতে দাও। আমি ওকে খুঁজে নিয়ে আসব। এই গর্ভবতী অবস্থায় ওকে আমি ছাড়তে চাই না। এভাবেই নীলা তার স্বামীকে বলে। এরপর সে সবার আড়ালে তার বোনকে খুঁজতে বের হয়। অনেকক্ষণ খুঁজেও সে রিমিকে পায় না। হে বিধাতা, তুমি আমার আপাকে ভালো রাখো। ওকে পাইয়ে দাও। আমার খুব কষ্ট হচ্ছে। ওকে যেন সুস্থ অবস্থায় পাই আমি। এমন বলে নীলা হাঁটতে থাকে। হঠাৎ দূরে তাকিয়ে দেখে রিমি মাটিতে পড়ে আছে। তাই সে সেখানে তাড়াতাড়ি করে যায়। আপা, তোমার কি হলো? এভাবে পড়ে আছো কেন? হে বিধাতা, এখন আমি কি করব? ওকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে। খুব অসুস্থ হয়ে পড়েছে। এমনভাবে নীলা কান্না করতে থাকে। এই সময় সেখানে রাহুল গাড়ি নিয়ে এসে রিমিকে হাসপাতালে নিয়ে যায়। মা, আপনারা এসেছেন। আমাকে ক্ষমা করে দিন। আর কখনো এমন করব না। নীলা, বোন আমার, আমাকে তুই ক্ষমা করে দে। আমি খুব বড় ভুল করেছি। আজ থেকে আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না। এভাবেই রিমি সবার কাছে ক্ষমা চায়। এরপর কিছুদিনের মধ্যেই রিমি সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। আর তারা দুই বোন একই বাড়িতে খুশিতে দিন কাটাতে থাকে।